নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বঙ্গ রাজনীতি উত্তাল ফের রবিবারের সকালেও। অভিষেক ব্যানার্জির পর রাস্তায় নিগৃহীত হলেন আরো এক সাংসদ কল্যাণ ব্যানার্জি। কালকে সোনারপুরের পর ঘটনার কেন্দ্রস্থল আজকের হুগলির চণ্ডীতলা। কোন দিকে যাচ্ছে বঙ্গ রাজনীতির গতিবিধি, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। প্রথম কথা, কালকে অভিষেক ব্যানার্জিকে ডিম ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে এবং আজকে কার্যত রিপিট টেলিকাস্ট আমরা দেখলাম হুগলির চণ্ডীতলায়। এই ঘটনাগুলো আপনি কিভাবে দেখছেন? প্রথমে বলবো যে দেখো, একজন সুস্থ মস্তিষ্কের অধ্যাপক হিসেবে এটা তো আমি সবসময় চাইবো যে আইনের মাধ্যমে প্রত্যেকের বিচার হোক, আইনের মাধ্যমে দোষী সাব্যস্ত হোক, আইনের মাধ্যমে যদি হয় সম্ভব হয় ফাঁসি হোক, কিন্তু হাতে আইন নেওয়া যে কোনো সুস্থ অধ্যাপক চাইবে না, আমিও একেবারেই চাইবো না। কিন্তু এটা কিন্তু বলতেই হবে তোমাকে যে আজকের এই পরিস্থিতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। আজকের এই চণ্ডীতলার যে পরিস্থিতির শিকার হয়েছে কল্যাণ ব্যানার্জি, আপনি কল্যাণ ব্যানার্জি একবার ভেবে দেখুন আপনি কিভাবে বিরোধীদেরকে নির্যাতন, কি ধরনের শব্দগুলো ব্যবহার করতেন, আপনি কি ধরনের অহংকারী ছিলেন, কি ধরনের উদ্ধত অবস্থান আপনার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি একবার ভাবুন যে দিনের পর দিন যখন বিজেপির নেতারা দক্ষিণ চব্বিশ পরগনা বা বিভিন্ন জেলায় গিয়ে আপনার নেতাদের, আপনার স্থানীয় কর্মী নেতাদেরকে লাগিয়ে দিতেন, আইপ্যাককে সঙ্গে নিয়ে তারা যখন শুভেন্দু অধিকারীকে কখনো আটকাতো, কখনো সুকান্ত মজুমদারকে আটকাতেন বা দিলীপ ঘোষকে আটকাতেন, বা তাদের উপরে যখন হামলা হতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দিনের পর দিন জনরোষ বলেছেন। এমনকি দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপর যখন হামলা হলো, জাহাঙ্গীর বাহিনী হামলা করলো, আপনি আরামবাগ থেকে একটা সভা সেই দিনই করলেন, করে বললেন যে এটা তো জনগণের বিজেপি নেতাদের প্রতি স্বতঃস্ফূর্ত ক্ষোভ, বিক্ষোভ। জেপি নাড্ডার কনভয়ে আপনারা যেভাবে ঘুরিয়ে দিয়েছিলেন, আজকে সেই প্রশ্নটা আসছে যে আপনি নিজের আচরণের জন্যই আজকে আপনাকে প্রায়শ্চিত্ত শিকার হতে হচ্ছে না তো, প্রায়শ্চিত্ত করতে হচ্ছে না তো। খুব পরিষ্কার করে বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি শুরু করেছিলেন, বিজেপি সেইটাই তার সামনে রাখছে। অর্থাৎ যে 15 বছরের যে যে কুৎসিত রাজনীতি, দিনের পর দিন তোমার চ্যানেলে আমি বলেছি যে যেভাবে বিরোধীদেরকে আটকানো হয়, বিরোধীদেরকে মিটিং করতে দেওয়া হয় না, মিছিল করতে দেওয়া হয় না, সামান্যতম বিরোধিতায় দক্ষিণ চব্বিশ পরগনা একের পর এক মার্ডার হয়েছে, যেভাবে ভোট লুট করা হতো, আজকে সেই 15 বছরের যে তৃণমূলের আয়না, সেই আয়নাটাই কিন্তু যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে নিজে দেখতে পাচ্ছেন। একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবুন যে রাজ্যের বিরোধী দলের প্রধান নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, বিধানসভার নেতা, ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী, দক্ষিণ চব্বিশ পরগনা একটার পর একটা কর্মসূচি তাকে কখনো জুতো দেখানো হয়েছে, কখনো ঢিল ছোড়া হয়েছে, কখনো তার কনভয়ে ইট পাথর ফেলা হয়েছে, কখনো তার কনভয়কে আটকে দেওয়া হয়েছে। আপনি সুকান্ত মজুমদারকে কিভাবে আটকেছিলেন আপনার ভুলে গেলেন? দিলীপ ঘোষ 24 বার সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষকে আপনারা 24 বার আক্রান্ত করেছেন। তখন তো আপনারা রীতিমতন বলতেন জনরোষ, তখন আপনারা দিনের পর দিন বলতেন যে মানুষের ক্ষোভের মুখে বিজেপির নেতারা পড়েছে। তা আজকে যদি বিজেপির নেতারা বলেন যে আপনি ক্ষোভের মুখে পড়েছেন, 15 বছরে যে উদ্ধত আচরণ করেছেন, 15 বছরে মানুষের উপর যে নির্যাতন করেছেন, 15 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি আপনারা চুপ করেছিলেন, যেভাবে দুর্নীতি হয়েছে, মানুষের টাকা পয়সা যেভাবে লুট হয়ে গেছে, এবং দিনের পর দিন সরকারি প্রকল্পগুলো আপনার স্থানীয় স্তরের নেতা কর্মীরা আত্মসাৎ করেছে। কারোকে বাড়ি পাওয়ার কথা, সেই বাড়ির 40,000 টাকা তার নেতার পকেটে ঢুকেছে। 100 দিনের কাজকর্ম করার পরে মানুষ যখন টাকার জন্য প্রত্যাশা করেছে, তার অর্ধেক টাকা ব্যাংক থেকে তুলে আপনার নেতাদের দিতে হয়েছে। তখন কল্যাণ ব্যানার্জি আপনি কেন চুপ ছিলেন? আজকে আপনাকে দেখে যদি লোক বলে চোর চোর চোর, তাহলে কি অন্যায় কিছু বলবে? আপনি আইনি সহায়তা দেওয়ার কথা ছিল। সমস্ত সরকারের অন্যায়, অবিচারগুলো, অত্যাচার যেখানে হয়েছে, সেখানে আপনি সরকারের পাশে দাঁড়িয়ে
আইনি সহায়তা দিয়েছেন। আইনি সহায়তা দেওয়ার নাম করে আপনি অন্যায় অত্যাচার অবিচারগুলোকে আটকেছেন, মানে সবসময় চেষ্টা করেছেন সেগুলোকে রক্ষা করতে। সরকারের হয়ে সেই অন্যায় অবিচার অত্যাচার গুলোকে আপনি দিনের পর দিন কোর্টে সওয়াল করেছেন। এবং কলকাতা হাইকোর্টে আপনার আচরণ কি ছিল? অভিজিৎ গাঙ্গুলির এজলাসে কার্যত তার এজলাসটাকে অবরুদ্ধ করে রেখেছিলেন কল্যাণ ব্যানার্জি। সেদিন আপনি গেছিলেন কেন যে একটা গণতান্ত্রিক পরিসরে প্রত্যেক বিচারপতির যেমন বিচারের এখতিয়ার আছে, আবার আপনি সেই বিচারটাকে আটকানোর ব্যবস্থা করেছিলেন। এবং দিনের পর দিন আপনার লোকরা হুলিগানিজম করেছে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে। আপনি যে ভাষায় বিচারপতিদের পর্যন্ত কথা বলেছেন, আপনি যে ভাষায় যেভাবে আপনি স্থানীয় এলাকায় বিরোধীদের সম্পর্কে কথা বলতেন, এবং যেভাবে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করেছে, স্বাধীনভাবে অন্য একটা দলে গেছে, কিন্তু তার পরিবার নিয়ে তাকে নিয়ে যেভাবে আপনি ব্যঙ্গাত্মক কথা বলতেন, যেভাবে আপনি আক্রমণ শানাতেন, আজকে মনে হচ্ছে না যে আপনি আপনার যে পয়সা সেটাই আপনি ফেরত পেয়েছেন? আপনার নিজস্ব যে পয়সা, অর্থাৎ যে রাজনীতির বাক্যগুলো ব্যবহার করতেন, যেভাবে বিরোধীদের উপর নির্যাতন আপনি করতেন, সেটাই আপনার কাছে আজকে চণ্ডীতলায় ফিরে আসলো। আরো অপেক্ষা করছে না তো? একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আজকে আপনার প্রতি মানুষের এত ঘৃণা কেন? আপনার প্রতি মানুষের এত মানে সত্যি আপনাকে সহ্য করতে পারছে না, কারণ সাধারণ মানুষ একটা মানে রাজ্যে পরিবর্তন হবে, সংসদীয় ব্যবস্থা এটাই নিয়ম। আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন যে কেরালাতে পরিবর্তন হয়েছে, কেরালার পরিবর্তনের পরে কেরালা সরকারের কে কেউ চোর চোর বলে চিৎকার করছে না, কেউ ডিম ছুঁড়ে মারছে না, কেউ পাথর ছুঁড়ে মারছে না। এগুলো হওয়া উচিত নয়। একইভাবে তামিলনাড়ুতে একটা সরকারের পরিবর্তন হয়েছে, স্ট্যালিনের নেতৃত্বে সরকার ছিল, সেই সরকারের পরিবর্তন হয়েছে, সেখানে তো আমরা এই ধরনের ছবি দেখিনি। কেন আপনার প্রতি ঘৃণা? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার প্রতি এত অভিযোগ? কেন লোক আপনাকে দেখে চোর চোর করে চিৎকার করছে? কেন মানুষ বলছে যে বালি চোর, পাথর চোর, কয়লার চোর থেকে শুরু করে গরু চোর থেকে শুরু করে সমস্ত তোলাবাজির সাথে আপনার নামটা অভিযুক্ত করে দিচ্ছে? আপনাকে ভাবতে হবে কেন করছে আপনাকে, কেন আপনাকে দেখেই মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে। আপনি একটা উত্তেজনার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। আপনি একবার ভাবুন যে 1757 সালে সিপাহী 17 যুদ্ধের পরে যখন সিরাজউদ্দৌলাকে ধরে আনলো, মুর্শিদাবাদ ঘোরানো হলো, কেন যেমন সিরাজের প্রতি মানুষের ক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পেয়েছিলাম, যে মানে আলটিমেটলি জনগণের শাসক হয়ে সিরাজ কিন্তু ছিল না বললেই, ছিল না জন্যই কিন্তু তাকে মুর্শিদাবাদে যখন হাতির পিঠে ঘোরানো হচ্ছিল তখন মানুষ পাথর ছুটছিল, ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিল। আজকে সিরাজের মতন পরিস্থিতি আপনার কেন? তাহলে সিরাজের মতন অত্যাচার নিশ্চয়ই আপনি করেছেন। নিশ্চয়ই আপনার মধ্যেও এমন কিছু ভাবনা চিন্তা কাজ করেছে দিনের পর দিন, যাতে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার বক্তব্য যে আপনারা একবার নিজেদের আত্মসমালোচনা করুন, একটা আত্মসমীক্ষা করুন যে কেন একটা রাজনৈতিক দল 15 বছর শাসন করার পরে তার ছোট থেকে বড় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে একেবারে কাউন্সিলর, যাকেই মানুষ দেখছে তাকে চোর চোর বলছে, তাদের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছে। আপনার তো মনে আছে কল্যাণ ব্যানার্জি প্রেস কনফারেন্স করে অভিজিৎ গাঙ্গুলির স্ত্রী, বউ, পরিবার, আইন কোথা দিয়ে পড়াশোনা করেছে, একাধিক আক্রমণ করেছিলেন। ফলে আমার প্রশ্ন খুব স্পেসিফিক, এই কদর্যতার সংস্কৃতি এটা রাজনীতিতে আমদানি করলো কে? এবং যদি এই সংস্কৃতি বজায় থাকে তাহলে ভবিষ্যৎ তো অন্ধকার। না দেখো, আমি যেটা তোমাকে খুব পরিষ্কার করে বলছি যে তৃণমূল কংগ্রেস এমন একটা জায়গায় পৌঁছে গেছিল, ধরে নিয়েছিল যে আমরা কোনোদিন হারবো না, আমরা কোনোদিন হারবো না, আমরা অপরাজেয়, এবং আমরা যা ইচ্ছে তাই বলতে পারি, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। তুমি ভাবো এই রাজ্যে শুধু নরেন্দ্র মোদী, অমিত শাহরা ভাষা সন্ত্রাসের শিকার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তা নয়। যে ভাষায় যে মানে ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সম্পর্কে বলতেন, অমিত শাহ সম্পর্কে বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলতেন, তার পাশাপাশি দেশের সর্বোচ্চ মানে সম্মানীয় ব্যক্তি রাষ্ট্রপতি, এই রাজ্যে রাষ্ট্রপতি পর্যন্ত সম্মান পায়নি, তাকেও যেভাবে অসম্মান করা হয়েছে, মানুষ কিন্তু বলছি এই
দিনের পর দিন যে যে অসম্মানগুলো হয়েছিল এ রাজ্যে, তাতে কিন্তু মানুষের যে ক্ষোভ, এই মানে 15 বছরের শাসকের বিরুদ্ধে, সেই ক্ষোভ কিন্তু মানুষ সুযোগ পেলেই ব্যক্ত করছে। কিন্তু আমি একই সাথে তোমাকে বলতে চাই, এই এটা সরাসরি এবার আমি শ্রমিক ভট্টাচার্যের উদ্দেশ্যে বলতে চাই, আমি খুব ভালো লেগেছে আপনি প্রথম দিন থেকে বলেছেন যে বিরোধীদের কে যেভাবে মানে হেনস্থা করা চলবে না। আপনি প্রথম থেকেই বলেছেন যে 21-এর ভোট সন্ত্রাস, তৃণমূল যেটা করেছিল 21 সালের ভোট সন্ত্রাস, 5 দিনের মধ্যে 54 জন মানুষকে মেরে ফেলেছিল, সেই অভিযোগে জানি বর্তমান শাসক বিজেপির বিরুদ্ধে না ওঠে আপনি সতর্ক ছিলেন। আপনি বাংলা সংস্কৃতি পরিবর্তনের কথা বলেছেন। কালকের ঘটনা আপনি মৃদু সমালোচনা করেছেন, বলেছেন যে এটা হওয়া উচিত নয়। আবার আমি ধন্যবাদ জানাবো সুকান্ত মজুমদারকে, উনি খুব তাৎক্ষণিক ভাষায় নিন্দা করেছেন, করে দিয়ে উনি মনে করিয়ে দিয়েছেন আমার মতনই যে আজকের এই দিনের জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী। কারণ দিনের পর দিন তৃণমূল কংগ্রেস বিরোধী নেতাদেরকে ডিম ছোড়া, তাদের আটকে দেওয়া, তাদেরকে পাথর ছোড়া, তাদের সভা অনুমতি না দেওয়া এবং এটা জনবিক্ষোভ এইভাবে চালিয়েছে। সেটা জেপি নাড্ডার ক্ষেত্রেও যেমন তৃণমূল করেছিল, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে করেছিল, দিলীপ ঘোষের বিরুদ্ধে করেছিল, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে করেছিল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করেছিল, মানে সমস্ত স্তরের নেতারা। এমনকি নির্বাচনের সময় যে কোনো প্রার্থী স্বাধীনভাবে ঘুরবে, এটাই আমরা জানি সাংবিধানিক অধিকার, অথচ আইনি অধিকার, নির্বাচনী আইনি অধিকার। অথচ নির্বাচনের সময় বিরোধী প্রার্থীরা যদি যাতায়াত করতো, মানে এক বুথ থেকে আরেক বুথে যেত, তাহলে তাদেরকে ঘিরে ধরা হতো, তাদেরকে তাদের মুভমেন্ট আটকানোর চেষ্টা করা হতো, করে দিয়ে নিজের মতন করে ছাপ্পা ভোট দেওয়া হতো। ফলে মানুষ কিন্তু বুঝেছে যে এই যে তৃণমূল কংগ্রেসের যে নেতারা, তাদের যে অত্যাচার, তাদের যে অনাচার, মানুষ কিন্তু ক্ষিপ্ত। মানে এটা বিজেপি এককভাবে এই ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে ভাবার কারণ নেই। অভিষেক সম্পর্কে রাস্তায় যে কোনো 5 জন লোকের সাথে কথা বলে 4 জন লোকই কিন্তু দেখতে পাচ্ছি তীব্র ক্ষোভ দেখাচ্ছে, ঘৃণা দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা উচিত যে এই অভিষেককে রেখে তৃণমূল কংগ্রেসের রিভাইভাল সম্ভব কিনা, এটা একটা দিক। কিন্তু একই সাথে আমি এই প্রশ্নটা শ্রমিকের উদ্দেশ্যে রাখতে চাই, সেটা হলো যে ভাই শ্রমিক, তোমরা একটু ভালো ভেবে তোমরা একটু ভেবে দেখো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়লা চুরি থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ বা শিক্ষক দুর্নীতির অভিযোগ, সেই সময় সিবিআই ইডি তোমরা করেছিলে। সিবিআই ইডি তদন্তগুলো তাহলে কি হলো? তাহলে কি শেষ পর্যন্ত আইনি পথে, শ্রমিক ভট্টাচার্য আপনারা কি তাহলে আইনি পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাজা দিতে পারলেন না? সেই কারণেই আইনটা নিজের হাতে নিয়ে সাজা দিতে হচ্ছে। নিশ্চয়ই মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, কিন্তু সকাল থেকে সংগঠিত একটা অবস্থানও যে বিজেপির ছিল, সেটা কিন্তু আজকে সংবাদপত্রে আনন্দবাজার পত্রিকা পরিষ্কার করে লিখেছে যে সকাল থেকেই লোক সোনারপুরে জড়ো হচ্ছিল এবং তারা একটা মানে পরিষ্কার অভিষেক আসলে তাকে ক্ষোভ বিক্ষোভ দেখানো হবে এবং তার প্রতি এক যে নির্দয় ভাবে এই কাজগুলো করা হবে, তার একটা উদ্যোগ ছিল, আজকে কাগজে কিন্তু বেরিয়েছে। তাহলে আমার প্রশ্ন যেটা শ্রমিকের প্রতি থাকবে, শুভেন্দুর প্রতি থাকবে, যে তাহলে সিবিআই ইডি মাধ্যমে তাহলে শাস্তি কিন্তু দিতে পারলাম না আমরা। তাহলে শেষ পর্যন্ত আইনের শাসন, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে আইনের মাধ্যমেই শাস্তি দিতে হবে। অনেক হাজার হাজার লোকের মতন মনে করি, আমিও মনে করি যে অভিষেক যেভাবে ডিজে বাজানোর কথা বলেছিলেন, যদি 4 তারিখে অন্য ফল হতো, পশ্চিমবাংলায় 500,000 লাশ পড়ে যেত, মানুষ পশ্চিমবাংলায় বিজেপি যারা করেন তারা বাঁচতে পারতেন না, বিরোধী রাজনীতি করলে বাঁচতে সুযোগ ছিল না। আমি হাজার হাজার বিজেপি কর্মীদের মতন বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন করে বলেছিলেন যে 4 তারিখের পরে আপনাদের বুকে ব্যাস লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। ফলে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো তাহলে রক্ত বন্যা বইতো। আমি বিশ্বাস করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতাতে দাঁড়িয়ে জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে বলেছিল যে জাহাঙ্গীর দাবি করেছে এখানে একটা বৈদ্যুতিক চুল্লি দিতে হবে, 4 তারিখের পরে আমাদের ফলাফল দেখে, জয়ের দেখে যারা হাত ফেল করবে তাদেরকে চুল্লিতে পোড়াতে হবে। তাহলে একটা বিশেষ হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি ইঙ্গিত করে তিনি যেভাবে চুল্লিতে পোড়ানোর কথা বলেছিলেন, সেটা সেই ভাবনা চিন্তা মানুষকে ব্যথিত করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় না থাকি, একটা সম্প্রদায়কে যদি ছেড়ে দিই না, তাহলে 1 মিনিটের মধ্যে শেষ করে দিবে, তার মানে হিন্দুদের প্রতি তারা ইঙ্গিত করেছিলেন। ফলে মানুষের ক্ষোভ বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে, কিন্তু আমার প্রশ্ন থাকবে
যে আইনি ব্যবস্থার মাধ্যমে যদি আপনারা শাস্তি দেন, এমনকি মৃত্যুদণ্ডও দেন, তাহলে কিন্তু সেটা আইনের শাসন বলে। আর সহজেই যদি আপনি সমস্ত এই ঘটনাগুলিকে জনরোষ বলে চালিয়ে দেন, তাহলে তৃণমূলের জনরোষ আর বিজেপির জনরোষ কি আলাদা হবে? অর্থাৎ সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জনরোষের নাম করে শুভেন্দুর উপর অত্যাচার যেটা হতো, দিলীপ ঘোষের উপর অত্যাচার যেটা হতো, বা সুকান্ত মজুমদারের উপর অত্যাচার হতো, এরকম অসংখ্য নেতার বিরুদ্ধে যখন তৃণমূল লেলিয়ে দিয়ে, মানুষকে লেলিয়ে দিয়ে, তৃণমূলের কর্মীদের লেলিয়ে দিয়ে ক্ষোভ দেখাতো, বিক্ষোভ দেখাতো, সেই দিনের জনরোষ একরকম, আর আজকের জনরোষ কি আলাদা রকম? একেবারেই নয়। ফলে আমি বলবো যে আইন হাতে নেওয়ার থেকে আইনের মাধ্যমে যদি আপনি শাস্তি বিধান করতে পারেন, তাহলে আইনের শাসন কিন্তু প্রতিষ্ঠা হবে। আর না হলে সেদিনের জনরোষ আজকের জনরোষ আলাদা, এটা ভাবার কোনো কারণ নেই। এবং জনরোষের সবচেয়ে বড় তত্ত্ব হলো আগামী দিন আবার আপনি সেই জনরোষের শিকার আপনিও হতে পারেন। এবং যেখানে জনরোষ হয় সেটা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা বলা যায় না। এবং শেষ পর্যন্ত ইডি, সিবিআই তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে তদন্তগুলো সেগুলো এগিয়ে নিয়ে যেতে পারলো না, যার ফলে আইনের মানে হাতে আইন তুলে নিতে হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখাতে হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু আমার শ্রমিকের প্রতি, শুভেন্দুর প্রতি থাকছে। এবং একই সাথে আমি বলবো যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত, অবশ্যই উচিত, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামানোর আগে আরো দুবার ভাবা, যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলই পছন্দ করে না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের দ্বারাই প্রত্যাখ্যাত, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দলে একের পর এক নেতারা দল ছেড়ে চলে যাচ্ছে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবাই কাঠগড়ায় দাঁড় করিয়েছে এই পরাজয়ের জন্য, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি ব্যবহার করে রাজ্য রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হতে চাইছেন বা মানে গুরুত্ব পেতে চাইছেন, এটা আদতেও সম্ভব কি? এমনকি আপনার 15 বছর শাসনের যে অ্যান্টি ইনকামবেন্সি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি 15 বছর শাসন করে আপনার হাতে রক্তের দাগ, আপনি হাজার হাজার বিরোধী কর্মীদেরকে মৃত্যুর কারণ, শুধু 321 জন বিজেপি কর্মীর মৃত্যু ঘটেছে, প্রায় 200-র মতন সিপিএম এর কর্মীর মৃত্যু ঘটেছে, হাজার হাজার মানুষের অত্যাচার, অন্যায়, অবিচারের যে রক্ত, সেটা আপনার হাতে লাগানো। ফলে এত সহজে আপনি যদি মনে করেন রাস্তার রাজনীতি করে আপনি বিরোধী পরিষদ তৈরি করবেন, সেটা কোনো মতেই সম্ভব নয়। এখন এই প্রশ্নটা আবারও আসতে শুরু করেছে বিজেপি নেতৃত্বের কাছে। আমার প্রশ্ন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বা কল্যাণ ব্যানার্জিকে আপনারা আটকে দিয়ে, আপনারা ডিম ছুঁড়ে, আপনারা পাথর ছুঁড়ে কি বার্তা দিতে চাইছেন? অভিষেককে প্রাসঙ্গিক করতে চাইছেন, কল্যাণ ব্যানার্জিকে প্রাসঙ্গিক করতে চাইছেন, তৃণমূল কংগ্রেসকে আবার প্রাসঙ্গিক করতে চাইছেন, নাকি এই 26-এ নির্বাচনের সাথে সাথে যে তৃণমূলের বিসর্জন হয়েছে সেটা পার্মানেন্টলি আপনারা বিসর্জন দিতে চাইছেন? দেখুন, রাজনীতিতে আপনি যদি বাদ আর সংবাদ মাধ্যমে একটা নতুন করে পরিস্থিতি তৈরি হয়, যেই মুহূর্তে আপনি অভিষেক থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জির উপর ঝাঁপিয়ে পড়বেন, বা তাদেরকে আপনি প্রতিনিয়ত এই ধরনের আক্রমণে যদি তারা শিকার হন, একটা পর্যায়ক্রমে কিন্তু হানিমুন পিরিয়ড যখন শেষ হয়ে যাবে, এরা কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। ফলে সেই প্রাসঙ্গিকতা আপনার রাজনৈতিক বাধ্যবাধকতা, শ্রমিক ভট্টাচার্য, যে না এই বিজেপি তৃণমূল কংগ্রেসকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, নাকি আপনারা ভুলবশত বা মানে এই জনগণকে নিয়ন্ত্রণ করতে পারছেন না? একটা কিন্তু শাসক হিসাবে আপনার দায়িত্ব কিন্তু এই উশৃঙ্খলিত জনগণকে, মানে যেটা, দেখুন, একটা জিগিংসা থাকতেই পারে। অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে তারা অত্যাচার করেছে, অন্যায় করেছে, স্বৈরাচারী শাসক ছিল, তার বিরুদ্ধে আপনাদের একটা জিজিংসা থাকতেই পারে, প্রতিশোধ নেবার স্পৃহা থাকতেই পারে। কিন্তু একটা ভদ্র সমাজে একটা আইনের শাসন যেখানে আছে দাবি করা হচ্ছে, সেখানে কিন্তু আইন যদি জনতা নিজের হাতে নিয়ে নেয়, আদালতকে বাইরে রেখে যদি নিজেরাই শাস্তি দেয়, তাহলে সেইখানে কিন্তু জিজিংসা বা সেখানে কিন্তু আইনের শাসনের পরিবর্তে মানে শাসকের আইন বা মবক্রেসি প্রতিষ্ঠা হয়। মবক্রেসি মানে উন্মাদ জনতার শাসনতন্ত্র প্রতিষ্ঠা হয়। ফলে এটাও কিন্তু আমি বলবো যারা নতুন সরকারে আছেন তাদের ভাবা উচিত যে আপনারা ডেমোক্রেসিতে থাকবেন নাকি মবক্রেসিকেই আপনারা উৎসাহিত করবেন। খুব ইম্পর্টেন্ট। ফলে ঘটনা একটা দুটো ঘটছে, এখনই নিয়ন্ত্রণ করার একটা উপযুক্ত সময়। আমি শ্রমিক, শুভেন্দু দুজনকেই অনুরোধ করব
মবক্রেসি যাতে আমাদের রাজ্যটা পরিণত না হয় তা কিন্তু দেখভাল আপনাদের করতেই হবে। আর অবশ্যই যে পুরনো শাসক তৃণমূল কংগ্রেসের যে নেতারা চুরি করেছে, ব্যভিচার করেছে, ভোট লুট করেছে, অত্যাচার করেছেন, তিনি অভিষেক হতে পারেন, মমতা হতে পারেন, আইনের পথে তাদের শাস্তি অবশ্যই দিতে হবে। পাশাপাশি শেষ করার আগে দুটো জিনিস আমি একটু বলতে চাই। হয়তো এই রাজনীতি ফের একবার ওই লাইন ফিরিয়ে আনে যে চিরদিন কাহারও সমানো নাই যায়। পাশাপাশি পাশাপাশি এই প্রশ্ন উঠবে যে বিরোধিতার জায়গা কি বাংলা রাজনীতিতে কমতে শুরু করেছে? বিরোধীরা কি আতঙ্কিত হতে পারে এই সিচুয়েশন? এটাকে বিরোধীদের উপর আক্রমণ বলছেন না স্বতঃস্ফূর্ত জনরোষ বলছেন? দেখো, আমি প্রথমত বলবো যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের এতটাই তারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, মানে অভিষেক থেকে শুরু করে মমতা সবাই, যে মানুষের একটা ক্ষোভ বিক্ষোভ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছে। এটা নিয়ে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। এটা মানে ফলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা হওয়ার তাই হচ্ছে, কিন্তু খুব বেশি বাড়তে দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। মানুষকেও নিয়ন্ত্রণ করা উচিত। কিন্তু তাই বলে এখনই আমি এই এই লাইনটা টানতে রাজি নই যে শুভেন্দুর নেতৃত্বে যে সরকার চলছে সেখানে বিরোধীদের পরিসর নেই। দেখো, এই মুহূর্তে বিরোধী বলতে আমি মনে করি যে যেহেতু তৃণমূল সদ্য ক্ষমতা ছেড়ে আসলো, ফলে এখনো তার বিরোধী প্রশ্নটা নেই। এখনো কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী সরকারের অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ বিক্ষোভ রাজনীতি সেটাই চলছে। তাহলে বিরোধী পক্ষ মানে বিজেপির হলো সিপিআইএম, আমি বিরোধী পক্ষ মানে হলো কংগ্রেস। এই দুটো দলকেই বুঝতে পারছি, আর কিছুটা আইএসএ। আমি এখন পর্যন্ত মানে দেখিনি যে সিপিএম এর কোন নেতাকে বিনা বিচারে আটক করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, বা সিপিএম এর কোন ক্ষোভ বিক্ষোভ কে পুলিশ মানে ভীষণ ভাবে লাঠিপিটা করেছে বা অত্যাচার করে দমিয়ে দিয়েছে। ফলে যতক্ষণ পর্যন্ত এই সময়ে সিপিআইএম এবং কংগ্রেস স্বাধীনভাবে রাজনীতি করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকারের গণতন্ত্রের পরিসর অক্ষুণ্ণ হয়েছে এ কথা বলতে পারবো না। কারণ এখন যেটা তৃণমূলের বিরুদ্ধে চলছে সেটা হলো তৃণমূলেরই অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বিক্ষোভ, সেটাই চলছে। ফলে যে যতক্ষণ পর্যন্ত সিপিআইএম বা কংগ্রেস দলের এই অভিযোগটা তারা করবেন না, মানে যতক্ষণ পর্যন্ত না পাই যে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে বিরোধী পরিসর নিয়ে কথা বলার বা ব্যাখ্যা দেওয়া বিশ্লেষণ করার আমার কোনো সুযোগ আছে। ফলে এখন যেটা চলছে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ হিসাবে কল্যাণ ব্যানার্জি আজকে নিগৃহীত হলো, তারই বহিঃপ্রকাশ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হলো। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ক্ষোভ বিক্ষোভের বাইরে বিরোধী পরিসর এখনই সংকুচিত হয়েছে, এই কথা বলা যায় না। অবশ্যই পাল্টাপাল্টি এই প্রশ্ন উঠবে যে নবজোয়ারের উচ্ছ্বাসে মেতে থাকা অভিষেক জেড প্লাস সিকিউরিটির বাইরে বেরিয়ে যখন রাস্তায় নামলেন, তিনি কি অনুভব করলেন বঙ্গ রাজনীতিতে বিরোধীদের কোন অবস্থান তৃণমূল কংগ্রেস তৈরি করেছে? যে সংস্কৃতি তাদের আমদানি করা, তার ফল তো ভুগতে হয় সকলকেই। হয়তো এই দেশ কোনো না কোনোদিন তাদের উপরেও এসে বর্তাবে, তা হয়তো আজ করতে পারেননি অভিষেকের নেতৃত্বে তৃণমূল। ভবিষ্যৎ কি প্রশ্নচিহ্ন থেকেই যায়। বাকি সমস্ত বিশ্লেষণ শেয়ার করলেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী করলেন। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি। ধন্যবাদ।